বিশাল এক পাব। রেস্টুরেন্টে বসে গ্লাসের পর গ্লাস বিয়ার খাচ্ছে নীলিমা। রোজকার অভ্যাস তার, এটাই তার জীবন। কালো জিন্স প্যান্টের সাথে ব্লু কালারের জিন্সের শার্ট, হাতাটা ভাঁজ করে রাখা, পায়ে কালো হাতের স্টিলের ব্রেসলেট। রাত 10টা বেজে গেছে। পাবের বিশাল গড়ি জানান দিচ্ছে এক্ষুনি পাব বন্ধ করে দেওয়া হবে। নীলিমা ঠোঁটের কোণে তার ছেলের হাসি রেখে আরো এক গ্লাস বিয়ার নিয়ে একদমে খেয়ে নিল। আজব হলো যে সত্য, এত বিয়ার খাওয়ার পরে এই মেয়েটার নেশা ধরে না, কিছুতেই কাবু হয় না। মাতাল হয় তবে তাল হারায় না। নীলিমা সোফা ছেড়ে উঠে দাঁড়ালো, তারপর কাঁধে ব্যাগ ঝুলিয়ে চললো কাউন্টারে গিয়ে ব্রু কুচকে তাকিয়ে। হোয়ার ইজ ইউর ম্যানেজার? কাউন্টারে বসে থাকা লোকটা চমকালো, হালকা ঢোক গিলে বলে, ম্যাম স্যার একটু বাইরে গেছেন, একটু পরে এসে পড়বেন। আপনি কাইন্ডলি একটু অপেক্ষা করুন, আমি স্যারকে ইনফর্ম করছি। প্লিজ ম্যাম টেক ইউর সিট। নীলিমা কোনো কথা ছাড়াই টেবিলে রাখা বিয়ারের বোতল হাতে নিয়ে ডেস্কের উপর জোরে আঘাত করে দেয়। বিয়ারের বোতল সম্পূর্ণ ভেঙে কত টুকরো হয়ে গেছে, সাথে তরল পদার্থ মেঝেতে পড়ে গড়াগড়ি খেতে লাগলো। বোতল ভাঙার শব্দে কাউন্টারে থাকা লোকটা পুনরায় চমকে তাকালো। যেহেতু গান বাজছিল না আর সবাই নীরবতার সঙ্গে যে যার মতো কাজ করছিল, তাই বোতল ভাঙাটা দ্বিগুণ শব্দ ছড়িয়েছে। ম্যানেজার পাবের মেইন ডোরের বাইরে ছিল। এত জোরে শব্দ শুনে হনহনিয়ে পাবে প্রবেশ করলেন। আশেপাশে সবাই নীলিমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে, কিন্তু এজেদের নীলিমার কোনো কিছু যায় আসে না। কাউন্টারে বসে থাকা লোকটা নীলিমার দিকে এক ধ্যানে তাকিয়ে আছে। তার মাথায় আসে না একজন মানুষ রোজ এত বিয়ার খায়, তাও তার নেশা ধরে না, মাতাল হয়, তাল হারায় না কিছুতেই। বিগত 4টা বছর ধরে নীলিমার বিয়ার খেয়েই যাচ্ছে। ডেসপারেট হয়ে নাকি ড্রাগসও নিতে যায়, কিন্তু কি ভেবে যে আবার নেয় না। ম্যানেজার কোনো মতে কপালে থাকা শুকনো ঘামটুকু মুছে নিয়ে নীলিমার সামনে এসে দাঁড়ালো। দীর্ঘ একটা শ্বাস নিয়ে বলেন, আই এম সরি ম্যাম। নীলিমা কিছু না বলে টেবিলের উপর রাখা বিয়ারের বোতল থেকে আরো এক গ্লাস বিয়ার ঢালতে থাকেন। বিল কত হয়েছে ম্যানেজার? ম্যানেজার হাতে একটা নোট নিয়ে বললেন, চেক করে বলছি ম্যাম, একটু সময় দেন প্লিজ। ম্যানেজারকে কোনো রকম উত্তর না দিয়ে নীলিমা আপন মনে বিয়ার খেতে লাগলো। সে উত্তর দেওয়ার প্রয়োজন মনে করে না, নিজের অস্তিত্ব অনুভব করতে পারে না নীলিমা। মনে হয় শুধুমাত্র কষ্টই তার অস্তিত্ব, জীবনের সুখ শান্তি সে মধ্যে বলতে কিছুই নেই, যা আছে তা শুধু দুঃখ। এইসব ভাবতে ভাবতে নীলিমার ঠোঁটের কোণে তাচ্ছিল্যের হাসি ফুটিয়ে নিল। একদমে গ্লাসের সবটুকু বিয়ার ডক করে পান করে নিল। এখনো সবাই তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে নীলিমার দিকে। সবাই বোধহয় জোকস দেখছে, অবশ্য তাতে কে কি ভাবে নীলিমার বিন্দু পরিমাণ কোনো ইন্টারেস্ট নেই। ম্যানেজার নোট চেক করে বললেন, ইটস 1,32,000 ম্যাম। নীলিমা তাচ্ছিল্যে হাসি দিয়ে বলল, আপনাদের আজাদ চৌধুরী স্যারের থেকে নিয়ে নেবেন। এই বলে বোতল থেকে আরেকটুকু বিয়ার গ্লাসে নিয়ে এক ঢোকে খেয়ে গট করে পাপ থেকে বেরিয়ে গেল। ম্যানেজার এক দৃষ্টিতে নীলিমা যাওয়ার দিকে চেয়ে থাকলেন। নীলিমার এভাবে যাওয়ার ম্যানেজার বিন্দু মাত্র অবাক হলেন না, কারণ বিগত 4টা বছর ধরে এমন হচ্ছে। নীলিমা রোজ বিল কত জিজ্ঞাসা করে, কিন্তু নিজ হাতে কখনো বিল পে করেনি। নীলিমা চলে গেলেই ম্যানেজার দীর্ঘ একটা শ্বাস ফেলে কাজ করতে ব্যস্ত হয়ে পড়েন। অদ্ভুত এই দুনিয়া, কত রঙের মানুষই না দেখলেন উনি, কিন্তু নীলিমার মতো এমন রহস্যময় কাউকে দেখেননি জীবনে। নীলিমা পাব থেকে বেরিয়ে আসলেই ড্রাইভার এসে বলল, ম্যাম আমি ড্রাইভ করে নিয়ে যাই। নীলিমা ড্রাইভারকে এক নজরে পলকে দেখে গাড়িতে উঠে ড্রাইভিং সিটে বসে ড্রাইভ করতে করতে চলে গেলেন। কখনো সিট বেল্ট লাগায় না নীলিমা। ড্রাইভার নীলিমা যাওয়ার দিকে ফ্যাল দৃষ্টিতে চেয়ে থাকলো। যতক্ষণ পর্যন্ত নীলিমার গাড়ি দেখা গেল, ড্রাইভার চেয়েই থাকলো। নীলিমা গাড়ির চক্ষু দৃষ্টি আড়াল হতেই ড্রাইভার পার্কিং থেকে গাড়ি বের করে চলে গেল। নীলিমার বাবার ড্রাইভারকে রোজ পাঠান, তিনি জানেন তার মেয়ে কখনোই ড্রাইভারকে ড্রাইভ করতে দিবেন না, কিন্তু যদি কখনো ড্রাইভারকে প্রয়োজন পড়ে, তাই বিগত 4টা বছর ধরে ড্রাইভারকে আসতে, কিন্তু নীলিমা একাই ড্রাইভ করে বাড়ি ফিরে যায়। নীলিমা গাড়ি নিয়ে বাসার সামনে আসতেই দারোয়ান এসে গেট খুলে দিল। নীলিমার বাসার ভেতরে গিয়ে পার্ক না করে বাসার ভেতরে রাস্তাটি রেখে দিল। বাসায় গিয়ে কলিং বেল বাজাতে হয় না নীলিমার। তার আগে নীলিমার মা দরজা খুলে দেয়। আজও তার ব্যতিক্রম হয়নি। নীলিমাকে গেট দিয়ে ঢুকতে দেখি তার মা মিসেস চৌধুরী বাড়ির মেইন ডোর খুলে দাঁড়িয়ে আছেন। মাকে দেখে নীলিমার ভেতর থেকে সামান্য দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো, কিন্তু কিছু বলার
ইচ্ছে বা পরিস্থিতি কিছুই নেই। নীলিমার হাতে থাকা কোটটা দরজার কাছে ফেলে রেখে গটগট করে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। নীলিমার মা মেয়ে যাওয়ার দিকে তাকিয়ে রইলেন। মেয়ে চলে গেলে মেইন ডোর বন্ধ করে আঁচলে মুখ গুজে কাঁদলেন। এটা ওনার রোজকার কাজ। 4টা বছর ধরে সব কিছুই একইভাবে চলেছে। মনে হয় হাইলাইট করে সমস্তটা ফিরে দেখানো হচ্ছে। 4টা বছর ধরে একই ঘটনা চলেছে। রিভেঞ্জ অফ নেচার। সকালবেলা সূর্যের মৃদু রশ্মি নীলিমার চোখে পড়তেই নীলিমা জেগে ওঠে। নীলিমা যতই রাতে ঘুমাক না কেন, সকালে এই রশ্মি চোখে পড়তেই নীলিমা জেগে যায়। কথায় আছে না, মানুষ অভ্যাসে দাস, ঠিক তেমনই সূর্যের কোমল রশ্মি নীলিমার অভ্যাস। নীলিমা বেড থেকে উঠে কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে রইল। মাথাটা হালকা ঝিম মেরে আছে। রোজ এত পরিমাণ বিয়ার খেলেও শরীর সুস্থ হওয়া, মাথা ব্যথা করা, এগুলো সব স্বাভাবিকই। অবশ্য শরীর সুস্থ হোক কিংবা অসুস্থ হোক, এইসব নিয়ে নীলিমার কখনো মাথা ব্যথা নেই। আছে তো শুধু রক্ত মাংসের শরীর। অনুভূতিগুলো আদৌ আছে কিনা মরে গেছে কে জানে। এই সাধারণ গঠিত বিষয়গুলো সবই অন্তত স্বাভাবিক বিষয়। উল্টো নীলিমার নেশা না হওয়াই হলো অস্বাভাবিক। নীলিমা ক্লান্ত শরীর ঠেলে উঠে দাঁড়ালো। শরীরে কয়েকটা ঘরোয়া ব্যায়ামের মাধ্যমে প্রশান্তিত দিল। তারপর ধীরে ধীরে ব্যালকনিতে গিয়ে দাঁড়িয়ে রইল। সূর্য এখনই পুরোপুরি ওঠেনি, এখনো সূর্য সম্পূর্ণ ওঠার বেশ কিছুক্ষণ বাকি। নীলিমা সূর্যের দিকে এক দৃষ্টিতে চেয়ে রইল। বেশ কিছুক্ষণ পর প্রকৃতি আর পাখির কিচিরমিচিতে আওয়াজে জানান দিল সূর্য তার ওঠা সম্পূর্ণ করেছে। নীলিমা সূর্যের দিকে থেকে মুখ ফিরিয়ে নিয়ে তাচ্ছিল্যে হাসি হাসল। সূর্যকে নীলিমার বড্ড হিংসে করে। সূর্য কেন সম্পূর্ণ? সূর্য কি পারত না নীলিমার মতো অসম্পূর্ণ থাকতে? তাহলে তো নীলিমা সূর্যের সাথে নিজের কষ্টের কথাগুলো বলে হালকা হতে পারত। তারও যে যন্ত্রণা হয়, বড্ড কষ্ট হয় তার। যতই বলুক সে অনুভূতি শূন্য। আদৌ কি তা সত্য? জীবনের মোড় এভাবে পাল্টে না গেলেও পারত। জীবন কেন এত স্বার্থপর? সমস্ত সুখ দেখিয়ে কেন কেড়ে নেবে? নীলিমার কষ্টের ভাগ কেউ নিতে পারবে না। নীলিমা আবার তাচ্ছিল্যে হাসি হাসলো। কিছুক্ষণ পর তার চোখ থেকে পেয়ে গেল এক ফোঁটা অশ্রুজল। নীলিমা চোখের কোণ থেকে পানি মুছে রুমে চলে আসলো। টেবিলে লক করা ড্রয়ার রাখা ছোট্ট নোটপ্যাডটা বের করে কয়েকটা লাইন লিখলো। কয়েকটা লাইন লেখার পর চুমু খেলো নোটপ্যাডটাতে। আর মাত্র কয়েকটা পেজ বাকি আছে। দীর্ঘ 4টা বছর ধরেই তো এই নোটপ্যাডটাকে রোজ 2টো লাইন লিখে রাখে। এই গল্পের শেষ পাতাতে কি হবে কোনো মিরাক্কেল? হয়তো হবে না। গল্প তো কবেই শেষ হয়ে গেছে। বেশ কিছুক্ষণ নোটপ্যাডটা বুকে জড়িয়ে ধরে রাখলো। ঘড়ির কাঁটায় টুংটাং আওয়াজে নীলিমার নোটপ্যাডটা ডয়ারে রেখে নক করে দিল। ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে দেখলো যে সকাল 7টা বেজে গেছে। নীলিমার ঠোঁটের কোণে তাচ্ছিল্যে হাসি লাগিয়ে বলল, আমার এইটুকু ক্ষীণ সুখও তোর সহ্য হচ্ছে না? দিলি সময়টা পেরিয়ে আমার সাথে কি কেন সবাই এমন করিস? এইসব বলিয়ে আওড়াতে আওড়াতে নীলিমার উচ্চ শব্দে হেসে উঠল। যেই হাসিতে কোনো সুখ নেই, আছে শুধু যন্ত্রণা আর তাচ্ছিল্য। আক্ষেপ তার জীবনকে নিয়ে। জীবন তাকে বড্ড বেশি যন্ত্রণা দিচ্ছে। এইসব ভাবতে ভাবতেই তো তার জীবন 4টি বছর পেরিয়ে ফেলেছে। নীলিমা কিছুক্ষণ পর বাথরুমে চলে গিয়ে ফ্রেশ হয়ে এসে বেডে বসলো। বেডে বসে মেঝের দিকে এক দৃষ্টি রেখে ভাবতে লাগলো। তার ভাবনা সম্পূর্ণ কেউ জানে না। ঘড়ির কাঁটায় 8টা টং টং আওয়াজ। নীলিমা বেড থেকে উঠে দাঁড়ালো। কাবার্ড থেকে একটা নীল কোট নিয়ে রুম থেকে বেরিয়ে পড়লো। রুম থেকে বেরিয়ে নীলিমার ডাইনিংয়ে এসে চলে আসলো। ডাইনিংয়ে আসতেই নীলিমা মায়ের মুখে হাসি ফুটে উঠল। নীলিমা চেয়ার টেনে বসলো। হাতে ফোন নিয়ে যে ফোন স্ক্রল করতে ব্যস্ত। নীলিমার মা নীলিমাকে খাবার সার্ভ করতে করতে বলল, হ্যাঁ রে মা, শরীর কেমন আছে? তুই কি ঠিক আছিস তো? নীলিমা খেতে খেতে বলল, নীলিমার মা চোখ থেকে বেয়ে নেমে গেল কয়েক ফোঁটা অশ্রুজল। নীলিমার বাবা করিডোরে বসে খবরের কাগজ পড়ছিল। নীলিমাকে ডাইনিং এ আসতে দেখে খবরের কাগজ রেখে ডাইনিং এ চলে আসলেন। ডাইনিং এ এসে চেয়ার টেনে বসতেই মিসেস চৌধুরী খাবার সার্ভ করে দিলেন। নীলিমা নিজের মনে খাচ্ছে। আশেপাশে কি হলো এতে তার কোনো কিছু যায় আসে না। তার জীবনে দুঃখ, কষ্ট, ভালোবাসা আর কিছু অবশিষ্ট নেই। নীলিমার বাবা খাবার মুখে দিয়ে মেয়ের দিকে তাকালেন। তার উপস্থিতি নীলিমার কাছে যেন কিছুই না। নীলিমাকে কিছু বলতে গিয়েও বলতে পারছেন না মিস্টার চৌধুরী। সে কি বলবে?
তার বলার মতো যে কোনো ভাষাই আর অবশিষ্ট নেই। নীলিমার অর্ধেক খাওয়া শেষ হলে মিস্টার চৌধুরী সংকোচ কাটিয়ে বলল, নীলিমা মামুনি, একটা কথা বলবো? নীলিমা কিছুই বলল না, কারণ সে তার বাবার সাথে কথা বলতে আগ্রহী নেই। মিস্টার চৌধুরী দীর্ঘশ্বাস ছেড়ে মেয়ের দিকে তাকিয়ে রইলেন। নীলিমা খাওয়া শেষ করে রুমে চলে গেল। নীলিমার মা নীলিমার বাবার দিকে ছলছল চোখে তাকিয়ে রইলেন। 4টি বছর ধরেই যে এই ছলছল চোখে পানি দেখে অভ্যস্ত হয়ে গেছেন। মিস্টার চৌধুরী আর খেতে পারলেন না, চুপচাপ খাবার টেবিলে বসে রইলেন। বড্ড আক্ষেপ হচ্ছে তার, নিজের প্রতি প্রচন্ড রাগ হচ্ছে। নীলিমার মা এতক্ষণ মুখ গুজে কান্না করলেও এখন আর কান্না চেপে রাখতে পারলেন না। কান্না করতে করতে সে দৌড়ে উপরে চলে গেলেন। নীলিমার বাবা স্তব্ধ হয়ে বসে রইলেন। এটা তেমন আহামরি কিছু না, রোজ এই ঘটনা হাইলাইট হয়। এই বাড়ির সবাই এই সকল বিষয়ে অভ্যস্ত হয়ে গেছে। বিশাল মাপের বাড়িটা আজ শ্মশান মনে হচ্ছে। এত কিছু থেকেও বা যদি না থাকে মনে শান্তি। মিস্টার চৌধুরী একের পর এক দীর্ঘশ্বাস ছেড়ে ফেললেন। শুধু সে যে আড্ডা নিরুপায়, তার হাতে যে কিছু নেই, একটি মাত্র ভুল আর যে তার পরিবারকে শ্মশান করে তুলবে, সে বিষয়ে যদি বিন্দু পরিমাণ জানতো, তাহলে কোনো কিছুর বিনিময়ে তিনি এই ভুলটা করতেন না। আত্মাগ্লাসি আর অনুশোচনায় রোজ একটু একটু করে শেষ হচ্ছে মিস্টার চৌধুরী। জীবনে অর্ধেক বয়স পেরিয়ে এই যন্ত্রণা তিনি আর সহ্য করতে পারছেন না। চোখের সামনে নিজের একমাত্র মেয়ের ভবিষ্যৎ একটু একটু করে শেষ হয়ে যাচ্ছে, আর উনি বাবা হয়ে নীরব দর্শকের মতো দেখে যাচ্ছেন। মেয়েটার হাসি খুশির জীবনটাকেও উনি নিজ হাতে শেষ করে দিলেন। প্রকৃতি রিভেঞ্জ দিচ্ছে, সমস্ত দুঃখটুকু সুখটুকু কি ফিরিয়ে দেওয়া যায় না? তার হাসি সুখী পরিবারটা শেষ হয়ে যাচ্ছে শুধুমাত্র ওনার জন্য। মিস্টার চৌধুরী অর্ধেক খাওয়া প্লেটের পানি ঢেলে উঠে চলে আসলেন। সেই সকাল 10টায় নীলিমার কলেজে গেছেন, এখন বিকাল 4টা বেজে গেছে, কিন্তু নীলিমা আসার নামই যেন নেই। নামে মাত্র পড়াশোনা চালিয়ে যাচ্ছে নীলিমা। এক সময় কলেজের টপার ছিল সে, আর সেই নীলিমা কোনো রকম একটা রেজাল্ট হলেই চলে। দুপুর 2টো থেকে নীলিমার মা বসে আছে মেয়ের জন্য খাবার নিয়ে, কিন্তু নীলিমার তো আসার নামই নেই। নীলিমার মা দরজার দিকে এক ধ্যানে তাকিয়ে আছেন, কখন তার নিড়াছেড়া কলিজার টুকরো নীলিমা বাসায় ফিরবেন। মিষ্টি মেয়েটা কেমন হয়ে গেল। জীবনের রং বোধহয় এভাবেই বদলে যায়। কত শত মানুষ হয়তো এভাবে একটু একটু করে শেষ হয়ে যাচ্ছে, শুধুমাত্র কিছু মানুষের জেদ আর ভুল বজায় রাখার জন্য। সেদিন যদি তিনি সাহস করতে পারতেন, তো আজ এই দিনটা দেখতে হতো না। ফুলের মতো হাস্যোজ্জ্বল ফুটফুটে মেয়েটার জীবন আজ নরকের মতো রংহীন, হাহাকার, যন্ত্রণাদায়ক হতো না। আর না আজ ওনার আত্মাশ্লানি অনুশোচনাতে ভুগতে হতো। মেয়ের মুখে সেই মায়া ভরা ব্যথাহীনা হাসি দেখেই না 4টি বছর হয়ে গেল। এই যে সারাক্ষণ হাসি খুশি মেতে থাকতো, যাকে সবাই বলতে স্মাইল কুইন, আজ আর সেই স্মাইল কুইন হাসে না। মুখের কোনো দেখা যায় না, শুধুমাত্র তাচ্ছিল্যের হাসি। আচ্ছা, তার মেয়েটা কি আর স্বাভাবিক হবে না? এভাবেই কি একটু একটু করে নিজেকে শেষ করে দিবে? আর কখনোই কি দেখতে পাবে না নীলিমার সেই ভুবন ভুলানো হাসি? একটা নিষ্পাপ প্রাণ কি এভাবে শেষ হয়ে যাবে? এমন চলতে থাকলে তো মেয়েটা আর বেশি দিন বাঁচবে না। মা হয়ে মেয়ের মৃত্যু কিভাবে মেনে নেবে তিনি? এসব কি সম্ভব? কি করে হবেন তিনি কঠোর পাথর? নিজের গর্ভের সন্তানকে হারিয়ে কি বাঁচবেন উনি? ছোট থেকে মেয়েটার গায়ে একটা ফুলের টোকাও লাগতে দেয়নি, আর আজ কি সব বাজে চিন্তা করছে আদরের সেই নীলিমা। কি আর কখনো আম্মি বলে জড়িয়ে ধরবেন না? খাবার নিয়ে বসে মিসেস চৌধুরী এসব ভাবতে লাগলেন, আর চোখ দিয়ে টপ টপ করে অশ্রু জড়তে লাগলো। কিছুক্ষণ পর নীলিমা মেইন ডোর ঢুকতেই দেখলেন মিসেস চৌধুরীকে। মায়ের দিকে একবার তাকিয়ে সোজা নিজের রুমে চলে আসেন নীলিমা। রুমে এসে কাঁধের ব্যাগটা ছুঁড়ে ফেললো বেডে, তারপর বেডে শুয়ে কপালে হাত গুজে দিল। বেশিক্ষণ পার হয়ে গেল। তারপর নীলিমা বাথরুমে চলে গিয়ে ফ্রেশ হতে তলে দিয়ে মুখ মুছতে মুছতে বাথরুম থেকে বের হলো। তারপর টেবিলের লক করা ড্রয়ার থেকে নোটপ্যাডটা বের করে আলতো ছুঁয়ে দিল। কিছুক্ষণ পর নোটপ্যাডটা ওপেন করলো। প্রথম পাতাটিতে বড় বড় অক্ষরে লেখা, জীবন কখন মোড় ঘুরিয়ে দেয় কেউ বলতে পারে না, শুধুমাত্র হতাশ হইও না। লেখাগুলোর উপর আলতো হাত বুলালো নীলিমা। তারপর এক নিঃশ্বাস নিয়ে লেখাগুলোতে চুমু খেলো। নীলিমার চোখ দিয়ে পড়ছে অজর ধারার পানি। পুরো পৃথিবী দেখার তার চোখ থেকে এক ফোঁটা পানিও ঝরে না।
ওর চোখে সমস্ত পানি শেষ হয়ে গেছে, ওর মাঝেই নেই অনুভূতি, কিন্তু সবার আড়ালে ও একটা ছোট্ট আলাদা পৃথিবী রয়েছে। এই ছোট্ট নোটপ্যাডটাই ওর পৃথিবী। এই নোটপ্যাডটাকে বুকে আগলে তো বেঁচে আছে। ওর এই ছোট্ট পৃথিবীর কাছে এসে বাইরে কঠিন আবরণ গলে পানি হয়ে যায়, যা শুধুমাত্র আর ছোট্ট পৃথিবীর মাঝে সীমাবদ্ধ থাকে। পুরো পৃথিবী জানে নীলিমা কঠোর পাথর, অনুভূতিহীন, নির্বিকার। হ্যাঁ, নীলিমা কঠোর পাথর। তাকে কঠিন পাথর হতে বাধ্য করা হয়েছে। জীবনটা একটু একটু করে নিঃশেষ হয়ে যাচ্ছে। ও তো সেদিনই মরে গিয়েছিল। 4 বছর আগে ওর আত্মা শেষ হয়ে গেছে। আছে শুধু রক্তে ঘরা মাংস শরীরে। শুধুমাত্র অপেক্ষা কখন এই দেহের অস্তিত্বটা শেষ হয়ে যাবে। ডোরে মায়ের নখ পেয়ে নীলিমার চোখের পানি মুছে নিল। নোটপ্যাডটা বন্ধ করে অতি যত্নে টেবিলে লক করে রেখে দিল। নিজেকে স্বাভাবিক করে দরজা খুলে দিল। নীলিমার মা রুমে প্রবেশ করে মেয়েকে জড়িয়ে ধরে বললেন, মারে, খাওয়া দাওয়াটা ঠিক মতো কর, এভাবে আর শেষ হয়ে যাবি। নীলিমা তাচ্ছিল্যে হাসি দিয়ে বলল, অনেক আগেই শেষ হয়ে গেছি, আর আমার জন্য রোজ অপেক্ষা করো না। এইসব লোক দেখানো ভালোবাসা আমার ভালো লাগে না। নীলিমার মা কিছু বললেন না, কারণ সে জানে তার মেয়ে যতই মুখে কঠিন বলি উচ্চারণ করুক না কেন, তাকে ভালোবাসে। আর সে না খেয়ে অসুস্থ হয়ে যাবে বলেই নীলিমা বাসায় খাবার খায়, যাতে তার মা ঠিক মতো খাবারটা তার সাথে খায়। নীলিমার মার চোখে পানি আঁচল দিয়ে মুছে বললেন, তুই আয়, খাবার বাড়ছি। নীলিমা প্রতি উত্তরে আর কিছু বলল না। নীলিমার মা চলে যেতে নীলিমা দীর্ঘ একটা শ্বাস ছেড়ে ফেলে আবারও কান্না জড়িয়ে দিল। সে পারত না এই অভিনয় করতে। সে বাইরেটা যতই কঠিন দেখাক না কেন, সে ভিতরে ভেতরে দুমড়ে মুছে শেষ হয়ে যাচ্ছে। নীলিমা এক বিকট চিৎকার দিল, তারপর বলল, কেন কেন হলো এমনটা আমার সাথে? কেন আমাকে শেষ করে দেওয়া হলো? কি ক্ষতি করেছিলাম আমি? আজ আমি বেঁচে থেকেও মরে গেছি। আমার পৃথিবী নিঃশেষ হয়ে গেছে। দম বন্ধ হয়ে যায় আমার। আমি থাকতে পারছি না এই পৃথিবীতে। চোখ বন্ধ করলেই নীলিমার চোখে ভেসে উঠল সেই ভয়ঙ্কর মুহূর্ত, ভয়ঙ্কর সেই গুলির শব্দ, যা শেষ করে দিয়েছিল নীলিমার পৃথিবী। নীলিমা চিৎকার করে বলল, প্লিজ এমনটা করো না, আমি বিয়ে করে নেব। দয়া করো তোমরা, দয়া করো, আমি মেনে নিব তোমাদের সিদ্ধান্ত। ওকে ছেড়ে দাও তোমরা। কিন্তু কেউ শুনল না। নীলিমার থেকে আলাদা করে দেওয়া হলো নীলিমার আত্মাকে। নীলিমার চোখ মেলে তাকিয়ে চিৎকার করে উঠল, নীলিমা এলোমেলো হয়ে জীবনটা বড্ড কষ্ট করে দিচ্ছে ওকে। নীলিমা কাঁদতে লাগলো। এই কান্না কেউ দেখতে পেল না, আর না কেউ শুনতে পেল। একটা সময় পর 4টা দেওয়ালের মাঝে বিলীন হয়ে গেল নীলিমার আর্তনাদ। বেশ কিছুক্ষণ পর নীলিমা নিজেকে সামনে ফ্রেশ হয়ে নিচে চলে গেল। নীলিমার মা নীলিমাকে খাবার বেড়ে দিচ্ছে, আর নীলিমা পাথরের মতো খাচ্ছে। এতে নীলিমার মায়ের চোখে আবারও পানিতে ভরে উঠল। হ্যালো বন্ধুরা, প্রতারক স্বামীর গল্পের 1 নাম্বার পার্ট নিয়ে চলে আসলাম। গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে